রাজিকুজ্জামান রতন, একটি আলোচনা আছে যে 5ই আগস্টের পর বাংলাদেশে ভারতপন্থী যে রাজনীতি সেটির সমাপ্তি ঘটেছে, কিন্তু পাকিস্তানপন্থী রাজনীতির উত্থান ঘটেছে। পাকিস্তানের সাথে চুক্তি হয়ে গেছে, তেমন এরকম একটা কথা বলছিলেন ফজলে হুদা বাবুল। সেই পরিপ্রেক্ষিতে একটু জানতে চাই, বাংলাদেশের রাজনীতিতে আসলে পাকিস্তান কতটা প্রাসঙ্গিক? এটা খুবই আশ্চর্যের ব্যাপার যে আমরা আলোচনা করব বাংলাদেশ নিয়ে, কিন্তু আলোচনা চলে আসছে বাইরের বিষয়গুলো নিয়ে। এই যে দুদিন পর বিশ্বকাপ খেলা শুরু হবে, আমাদের দেশটা বিভক্ত হয়ে যাবে কিসে? এই যে ব্রাজিল না আর্জেন্টিনা। আচ্ছা, যদি ক্রিকেট খেলা শুরু হয় তাহলে আমরা ভাগ হয়ে যাব কিসে? ভারত অথবা পাকিস্তান। মানে আমাদেরকে সবসময় মনে হয় একটা মনন জগতের একটা বিভাজনের একটা চর্চা এখানে চলে, এবং সেই চর্চাটা কিন্তু নিজেদের দিকে তাকানোটা খুব বেশি হয় না। আসলে তো তাকানো দরকার ছিল, আচ্ছা কার স্বার্থে? আমাদের 90% সাধারণ মানুষের স্বার্থে না 10% ধনী মানুষের স্বার্থে? বিতর্কটা এই জায়গায় হওয়া উচিত ছিল। আমাদের কৃষক যে ফসলটা ফলালো, ধানটা যে ফলালো, কৃষক ধানের ন্যায্য দামটা পেল না কেন? আলোচনাটা তো সেখানে থাকা দরকার ছিল। সরকার নির্ধারণ করলেন যে ধানের সংগ্রহ মূল্য হবে প্রতি কেজি 36 টাকা, আর চালের সংগ্রহ মূল্য হবে প্রতি কেজি 49 টাকা। তা কৃষক কেন 36 টাকা কেজিতে ধান বিক্রি করতে পারলো না? সেখানে 900 টাকা মনে ধান বিক্রি করে, যেখানে 1440 টাকা ধান বিক্রি করার কথা। আবার 49 টাকায় চাল কেনা হচ্ছে, বাজারে কিন্তু মোটা চাল 58 টাকা 59 টাকার নিচে পাওয়া যাচ্ছে না। তাহলে 49 থেকে 58 বা 59, 10 টাকা বেশি দামে বাজারে চাল বিক্রি হচ্ছে কেন? তাহলে মোটা চাল খায় কে? ধান বিক্রি করে কে? মোটা চাল খায় আমাদের শ্রমজীবী মানুষ, ধান বিক্রি করে কৃষক। তাদের আলোচনাগুলো খুবই কম। আমাদের হিমাগার তৈরি করা কতটা দরকার? যে পরিমাণ আমাদের আলু উৎপাদিত হয়, সে আলুটা আমরা রক্ষা করতে পারি না, হিমাগার নাই বলে। আবার হিমাগারে আলুর চার্জ বেশি, সেটা আর একটা প্রশ্ন। হিমাগার নাই, সবজি না রক্ষা করার বিষয় নাই। যে আমাদের ভাইয়ের বাড়ি হচ্ছে নওগাঁ, এখন এটা আমের রাজধানী হয়ে গেছে, বিপুল পরিমাণ আম হবে। এই আম কোথায় সংরক্ষণ হবে? টমেটো, আমাদের সবজি, সেগুলোর জন্য হিমাগার নাই, কিন্তু আমরা কিন্তু হেলিকপ্টার কেনার জন্য $বিলিয়ন ব্যয় করতে পারছি। তাহলে বিতর্কটা হওয়া উচিত ছিল এই জায়গায় যে আমাদের সীমিত সামর্থ্যের মধ্যে শ্রমিকের পক্ষে আমরা যাচ্ছি কি, কৃষকের পক্ষে দাঁড়াচ্ছি কি, আমাদের বৃদ্ধের পক্ষে দাঁড়াচ্ছি কি। 1.5 কোটি বৃদ্ধ বাংলাদেশে। গত 2 দিনে দুটো ঘটনা আমাদের হৃদয় স্পর্শ করেছে। একটা বৃদ্ধা মা আনকেয়ার্ড অবস্থায় মৃত্যুবরণ করলেন, আর আরেক জায়গায় দেখলাম যখন একটা বাস ডুবে যাচ্ছে নদীতে, মা প্রাণপণে তার বাচ্চাটাকে বাইরে বের করে দিচ্ছে, যে নিজে মরে যায় তবু বাচ্চাটাকে রক্ষা করি। যে মা তার বাচ্চাকে রক্ষা করবার জন্য নিজের জীবন দিচ্ছেন, সেই আরেক মা আবার বৃদ্ধ বয়সে একদম নিঃসঙ্গ আনকেয়ার্ড অবস্থায় মৃত্যুবরণ করছেন। আমাদের দেশে বৃদ্ধদের অবস্থাটা কি? আমাদের দেশের শিশুরা তারা কেমনভাবে বিকশিত হয়ে উঠবে? আমাদের দেশের নারীরা তাদের পথ চলতে এত বাধা কেন? সেই বাধাটা কে তৈরি করে? কতটা মনন জগতের বাধা, কতটা অর্থনীতির বাধা, কতটা সামাজিক বাধা, সেগুলো নিয়ে কিন্তু আলোচনাটা হওয়া দরকার ছিল। আমরা যদি নিজেদের দেশটাকে ঠিক মতো গড়ে তুলতাম, সবার আগে বাংলাদেশ এই কথা থেকে যদি এই দিকে নজর দিতাম, তাহলে দিল্লি না ঢাকা, আর পিন্ডি না ঢাকা, আর না ওয়াশিংটন না ঢাকা, এই স্লোগান, মুখরোচক স্লোগান না দিয়ে আমরা কিন্তু ভাবতে চেষ্টা করতাম যে আমাদের সামনের বাজেট আসবে, সেক্ষেত্রে শিক্ষায়, কৃষিতে, শিল্পে, আমাদের কর্মসংস্থানের বরাদ্দ, এই ভাবনাগুলো থেকে আমরা পিছিয়ে আছি মানে দুঃখিত, মানে পিছিয়ে আছি। মানে মাঝে মাঝে মনে হয় আমরা বাইরের বিষয়গুলোকে যত বেশি আলোচনায় নিয়ে আসি, ভিতরের যন্ত্রণাগুলোকে তত বেশি খেয়াল করি না। এবং সেক্ষেত্রে যেটা মনে হয় যে প্রত্যেকটা দেশের অভ্যন্তরে কিন্তু আভ্যন্তরীণ কিছু সম্পদ থাকে, আভ্যন্তরীণ কিছু সংকট থাকে। সম্পদটাকে যেমন বিকশিত করতে হবে, সংকটটাকে সমাধান করতে হবে। আমরা সংকটটাকে আড়াল করবার জন্য বাইরের দিকে চোখ নিয়ে যাই, আর সম্পদটাকে কখনো কখনো বিদেশিদের হাতে তুলে দেই। এই জায়গাটাতে আমাদের একটু ফোকাসটা করা দরকার।